স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সুরভি আলম তরুণী। ডিসেম্বরের ভোটের তারিখ ধরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি চলছে এমনটা জানিয়ে নির্বাচন কমিশন বলছে, সরকার চাইলে জাতীয় নির্বাচনের আগে সীমিত পর্যায়ে স্থানীয় ভোট করা সম্ভব। ইউএনডিপি সহ 18টি উন্নয়ন সহযোগীর সঙ্গে বৈঠকের পর একথা জানিয়েছে কমিশন। মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি সহ 18টি উন্নয়ন সহযোগী দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকে বসে নির্বাচন কমিশন। এতে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রস্তুতির অগ্রগতি তুলে ধরা হয়। প্রায় 2 ঘন্টার বৈঠক শেষে জানানো হয়, বাংলাদেশে একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় উন্নয়ন সহযোগীরা। আগামী জুনে চূড়ান্ত হবে ভোটার তালিকা হালনাগাদের কাজ। ভোটের রোডম্যাপ জানাবে সরকার। তবে প্রস্তুতি আছে নির্বাচন কমিশনের। যে আমাদেরকে আর্লিয়েস্ট ডেটটা ধরে নিয়েই প্রস্তুতি নিতে হচ্ছে। আমাদের অবস্থান এখনো অপরিবর্তিত। আমরা ডিসেম্বরকে ধরে নিয়েই আমাদের প্রস্তুতি গ্রহণ করছি। আমাদের কোনো ভিন্ন প্রস্তুতি নেই, একটি প্রস্তুতি। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় ভোট করা যায় কিনা সে বিষয়েও তুলে ধরা হয় ইসির অবস্থান। স্থানীয় সরকার কতটুক হবে, কোন কোন ইনস্টিটিউশনের হবে, এটা তো সিদ্ধান্ত নেবে সরকার। তখন আমরা বলতে পারবো, যদি ওই সিদ্ধান্তটা জানি তখন বলতে পারবো যে এটা জাতীয় নির্বাচনকে প্রভাবিত করবে না করবে না। তার আগে সম্ভব না। ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফেন লিলার জানান, তারা অন্তর্বর্তী সরকারের কাছে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করেন। তবে আগামী নির্বাচনে কোনো বাধা দেখেন কিনা এড়িয়ে যান সে প্রশ্ন। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। সব বিভাগ ঠিকমতো কাজ করলে মপতন্ত্র কমে যাবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আর স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী আশ্বস্ত করেছেন, প্রত্যেক অপরাধীকেই আইনের আওতায় আনা হবে। মঙ্গলবার সকালে রাজধানীর রাজারবাগে পুলিশ অডিটোরিয়ামে পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্ব সহ আইন প্রয়োগ বিষয়ে কর্মশালায় এসব কথা বলেন তারা। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, অপারেশন ডেভিল হান্টে যেন কোনো অপরাধী ছাড় না পায় তা নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানে উপদেষ্টারা বলেন, শান্তি শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন বাহিনী ও বিচার বিভাগের সমন্বয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, যেন জামিন পেয়ে আবারও অপরাধে না জড়ায় কেউ। যখন দেশের মানুষ দেখবে রাষ্ট্র এক্সিস্ট করে, পুলিশ আদালত ঠিকমতো ফাংশন করে, তখন এই যে মবক্রেসি, যেটাকে আমরা মবতন্ত্রের বিরুদ্ধে যে আমরা এত বেশি সোচ্চার হই, আমরা এটাকে ভয়াবহ জিনিস মনে করি এই মবতন্ত্রকে, কিন্তু যখন পুলিশ, কোর্ট, আইন শৃঙ্খলা পরিস্থিতি সবকিছু ঠিকমতো কাজ করবে, তখন মবের প্রকোপ আমি মনে করি আরো কমে যাবে, দেশে একটা সহনীয় পরিস্থিতি সৃষ্টি হবে। আমি বিশ্বাস করি, দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে আইনি কাঠামোর মাধ্যমে বিজ্ঞ বিচারক বিভাগ এবং দক্ষ পুলিশ, বিজ্ঞ আইনজীবীদের আন্তঃসমন্বয় প্রক্রিয়ায় সন্ত্রাসীদের মূলোৎপাটন করা সম্ভব। 2 কেজি ফাস্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার এখন 325 টাকায়, সাথে 2টি ওয়াশিং সোপ ফ্রি। সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। বিশ্বের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশগুলো তালিকায় বাংলাদেশের অবস্থান এবার 14তম, আর দক্ষিণ এশিয়ায় অবস্থান 2য় স্থানে। জার্মানির বার্লিন ভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল দুর্নীতির ধারণা সূচক প্রতিবেদন 2024-এ এমন চিত্র উঠে এসেছে। মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির কার্যালয়ে বার্লিনের সঙ্গে একযোগে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। টিআইবি বলছে, 100 স্কোরের মধ্যে বাংলাদেশ পেয়েছে 23, যা গতবারের চেয়ে 1 পয়েন্ট কম। গত বছর বাংলাদেশের স্কোর ছিল 24। তালিকায় 100 স্কোরের মধ্যে সর্বোচ্চ স্কোর প্রাপ্তির ক্রমানুসারে বাংলাদেশের অবস্থান 180টি দেশের মধ্যে 151তম। আগের বছর যা ছিল 149তম অবস্থানে। ধারণাসূচক 2024-এ বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ দক্ষিণ সুদান আর সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ ডেনমার্ক। প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, দেশের অবস্থান হতাশাজনক। 5ই আগস্টের পর অনেকের মুখ বদল হয়েছে, কিন্তু প্রতিষ্ঠানের চর্চা বন্ধ হয়নি। এখন যেটা অপরিস্থিতি দেখছি, আবার 5 আগস্ট থেকেই আপনারাও জানেন, আমরাও জানি, ওই একই জিনিস কোনো কোনো ক্ষেত্রে দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি শুরু হয়েছে। শুধু মানুষের ব্যক্তির পরিবর্তন হয়েছে, ব্যানারের পরিবর্তন হয়েছে, কিন্তু চর্চার পরিবর্তন হয় নাই।
6 মাসের মধ্যে সাংবাদিক দম্পতি হত্যাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির বিচার দাবি করেছেন সাগর রুনির সহকর্মীরা। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে প্রতিবাদ সমাবেশে দিনটিকে সাংবাদিক সুরক্ষা দিবস ঘোষণার দাবিও জানানো হয়। এদিকে অতীতে উচ্চ পর্যায় থেকে এই হত্যার তদন্ত বাধাগ্রস্ত করার প্রমাণ মিলেছে বলে দাবি করেছেন বাদীপক্ষের আইনজীবী। ১৩ বছরেও সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে প্রতিবাদ সমাবেশ করেন সাংবাদিকরা। এ সময় অন্তর্বর্তী সরকারকে দ্রুত এই হত্যাকাণ্ডের বিচারের দাবি জানান তারা। সাগর রুনি হত্যার সাথে যারাই জড়িত হোক, আপনারা তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে একটি উদাহরণ স্থাপন করুন। নানা তালবাহানার মধ্যে দিয়ে এই তদন্ত প্রতিবেদন আজ পর্যন্ত আমরা পাইনি। সাগর রুনির কারা হত্যা করেছে তাদেরকে আমরা দেখতে চাই। দিনটিকে সাংবাদিক সুরক্ষা দিবস ঘোষণারও দাবি উঠেছে। স্বাধীন সাংবাদিকতা এবং সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতার ব্যাপারে আমরা আন্দোলন চালিয়ে যাব। সাগর রুনি দম্পতি হত্যার বিচার করেননি, এই বিচার না করার পিছনে যারা ভূমিকা পালন করেছেন তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। এদিকে আলোচিত এই হত্যাকাণ্ডে জড়িত অনেককেই চিহ্নিত করা গেছে বলে দাবি করেছেন বাদীপক্ষের আইনজীবী। 13 বছরেও এই মামলার তদন্ত শেষ করে রহস্য উন্মোচন করতে পারেনি। আমরা মনে করি এটি রাষ্ট্রীয় লেভেলে একটি বড় ধরনের ব্যর্থতার ফল। সাগর রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নতুন তারিখ 2রা মার্চ। 13 বছর পূর্ণ হলো। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক। রাজধানীর উত্তরায় জুলাই-আগস্ট গণহত্যার মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ 6 জনকে 17 ফেব্রুয়ারি আদালতে হাজিরের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রাষ্ট্রপক্ষের করা আবেদন মঞ্জুর করে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল আজ এই আদেশ দেয়। এ সময় একজনের বিরুদ্ধে গ্রেপ্তার পরোয়ানা জারির পাশাপাশি পুলিশ কনস্টেবল হোসেন আলীর একদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এছাড়া আতিকুল ছাড়াও বাকি আসামিরা হলেন উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক শাহিনুর মিয়া, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী রবিন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন মণ্ডল, উত্তরা 6 নম্বর সেক্টর আওয়ামী লীগের সভাপতি বশির উদ্দিন, মহানগর উত্তরের 1 নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন রুবেল। ট্রাইব্যুনাল আমাদের আবেদন মঞ্জুর করেছেন। তারা বিভিন্ন মামলায় গ্রেপ্তার আছেন। প্রোডাকশন ওয়ারেন্টের জন্য আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম। ট্রাইব্যুনাল সে আবেদন মঞ্জুর করেছেন এবং আগামী 17/2/2025 তারিখে তাদেরকে হাজির করার নির্দেশনা দিয়েছেন। ক্লিক সিলিং ফ্যান, বিভিন্ন মডেলের কত ডিজাইন, এতে আছে ইউনিক ডিজাইনের অ্যালুমিনিয়াম ব্লেড, তাই বাতাস ছড়ায় প্রতিটি কোণায়। ক্লিক ফ্যান, প্রশান্তির হাওয়া ছড়িয়ে যাবে সবখানে। সাজার মেয়াদ শেষ হয়ে গেলেও বিডিআর সদস্যদের মুক্তি দেয়া হয়নি। সরকার দ্রুত সময়ের মধ্যে দাবি মেনে না নিলে কঠোর আন্দোলন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার। এতে উপদেষ্টাদের গদিতে টান পড়তে পারে বলেও উল্লেখ করেন তিনি। পূর্ব ঘোষণা অনুযায়ী 6 দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। মঙ্গলবার সকাল থেকে তাদের এই কর্মসূচিতে যোগ দেন পরিবারের সদস্যরাও। চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহাল এবং কারাবন্দীদের মুক্তিসহ 6 দফা দাবিতে এই কর্মসূচির আয়োজন করেছে বিডিআর কল্যাণ পরিষদ। এতে একাত্মতা প্রকাশ করে মাহিন সরকার আরও বলেন, শেখ হাসিনার আমলে পুরো বিচার প্রক্রিয়া ছিল প্রশ্নবিদ্ধ। এদিকে নিয়োগের দাবি নিয়ে আজও রাজধানীর শাহবাগের সড়কে অবস্থান নিয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। এর আগে রাতে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করেন। প্রায় 1.5 ডজন নিয়োগ সুপারিশের পরীক্ষার পরও মাত্র 5টি গণবিজ্ঞপ্তিতে নিয়োগের প্রহসন করা হয়েছে বলে অভিযোগ করেন শিক্ষকরা। দ্রুত আমলাতান্ত্রিক জটিলতা নিরসন করে নিবন্ধিত শিক্ষকদের নিয়োগের ব্যবস্থা করার দাবি জানান তারা। গ্রীষ্ম শুরুর আগেই ভারতের আদানি পাওয়ারের ঝাড়খণ্ড কেন্দ্রের সক্ষমতার পুরো 1600 মেগাওয়াট বিদ্যুৎ চাইছে বাংলাদেশ, এমন তথ্য দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ওই কেন্দ্রের 2টি ইউনিট থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করছিল আদানি। আওয়ামী লীগ সরকারের পতনের পর $85 কোটি বকেয়া আদায় গেল 31 অক্টোবর বিদ্যুৎ সরবরাহ অর্ধেক করে দেয় এই ভারতীয় কোম্পানি। গেল বছরের 1 নভেম্বর কেন্দ্রটির একটি ইউনিট বন্ধ করে দেয়া হলে কেন্দ্রের সক্ষমতার 42
30% বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল। পরে বাংলাদেশও আদানিকে অর্ধেক বিদ্যুৎই সরবরাহ করতে বলে। শীত মৌসুমে চাহিদা কম থাকা ও বকেয়া পরিশোধ নিয়ে সৃষ্ট জটিলতায় 3.5 মাসের বেশি সময় ধরে চুক্তির অর্ধেক পরিমাণ বিদ্যুৎ সরবরাহ করছিল আদানি পাওয়ার। জাতিসংঘ পরিচালিত বিশ্ব খাদ্য কর্মসূচি সহায়তার উপর দেয়া স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। ফলে সমুদ্রপথে জাহাজে করে 5 লাখ টন মেট্রিক খাবার সরবরাহে আর অনিশ্চয়তা রইল না। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রয়টার্স। রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে WFP জানিয়েছে যুক্তরাষ্ট্রের কৃষকদের কাছ থেকে খাদ্য কেনার নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে টাইটেল 2 ফান্ডের মাধ্যমে। এর ফলে চুক্তি অনুযায়ী আবারও খাদ্য ক্রয় ও বিতরণ করতে পারবে WFP। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।